বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির আজকের আরো একটি লাইভ এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা মূলত আমাদের একজন বিনিয়োগকারীর কথা শুনবো, যিনি 2012-র আগেও ডেস্টিনিতে বিনিয়োগ করেছেন এবং 2012-র পর বিভিন্ন পারপাসে ডেস্টিনির সার্বিক কার্যক্রমে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। হবিগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জনাব শাকিল হাসান। আজকের এই লাইভ এপিসোড প্রোগ্রামে আপনার মূল্যবান সময় দিয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। জনাব শাকিল হাসান, আপনাকে স্বাগতম। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে এই এপিসোডে অংশগ্রহণ করার জন্য। জি, ধন্যবাদ। তো আজকে আমরা শুরু করব মূলত যে বিষয়টি দিয়ে 2012 সালের ঝামেলা শুরু হওয়ার পর, তারপর থেকে যে গত এক যুগে ধাপে ধাপে আপনি আসলে কিভাবে কি পারপাসে এঙ্গেজ হলেন এবং কিভাবে আপনার কার্যক্রমগুলো কন্টিনিউ করলেন এবং বর্তমানে সার্বিক কি অবস্থা আপনাদের এবং আপনার সার্বিক বিনিয়োগ থেকে শুরু করে সবকিছু মিলে আপনার সর্বশেষ কি অবস্থা, জনাব শাকিল হাসান? জি, আমরা আসলে ডেস্টিনি গ্রুপের 2012 সালে সমস্যা হওয়ার পর থেকে আমরা প্রথমত বিভিন্ন মানববন্ধন, বিভিন্ন কর্মসূচি আমরা পালন করছি ডেস্টিনি গ্রুপের ব্যানার থেকে, যারা আমরা এই বিনিয়োগকারী ছিলাম। পরবর্তীতে এই বিশেষ করে 2013 সালের দিকে তখন আবার সোশ্যাল মিডিয়া ফোরামের মাধ্যমে আমরা কার্যক্রম ডেস্টিনির বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। এর পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কিছু সমস্যা ছিল, পরবর্তীতে আবার সোশ্যাল মিডিয়া ফোরাম ভেঙে এখানে আরো কিছু শাখা হয় আর কি। তো আমি এই সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লুর আমি প্রথমে আপনার বক্তব্যটা একটু ভেঙে ভেঙে আসছে। আপনি আর একটু লাউডলি বললে ভালো হয়, একটু জোরে এবং আর একটু স্পষ্টভাবে বললে ভালো হয়। আপনার বক্তব্য ভেঙে ভেঙে আসতেছে, জনাব শাকিল হাসান। জি 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 হ্যাঁ, অবশ্যই। তো আমি এই সোশ্যাল মিডিয়া ফোরামে কাজ করতেছি, দীর্ঘদিন যাবৎ কাজ করছি। প্রথমে সোশ্যাল মিডিয়া ফোরাম বলো, পরবর্তীতে এখানে বিভিন্ন মত পার্থক্যর কারণে অনেকগুলা শাখা হয় সোশ্যাল মিডিয়া ফোরামের। আমি একটা শাখাতে সদস্য হিসাবে ছিলাম, সিলেট বিভাগের সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লুর সিজেল বিভাগের আমি একজন নির্বাহী সদস্য ছিলাম। পরবর্তীতে ওই নির্বাহী সদস্য হিসাবে কাজ করছি কোম্পানির এই কি বলে ডেস্টিনি গ্রুপের বিভিন্ন যে সমসাময়িক বিষয়গুলা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া ফোরামের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের এই যে বিনিয়োগকারী ডিস্ট্রিবিউটর ছিল ডেস্টিনি গ্রুপের, ওদেরকে আমরা পজিটিভ করার চেষ্টা করছি এবং আমরা বিভিন্ন তথ্য ওদের কাছে পৌঁছাই দিছি সোশ্যাল মিডিয়া ফোরামের মাধ্যমে। তো সোশ্যাল মিডিয়া ফোরামের আমি যখন সদস্য ছিলাম, এই পরবর্তীতে 2017 সালের দিকে আর কি সোশ্যাল মিডিয়া ফোরামে তখন আমাদের এই নির্বাচন হয় সোশ্যাল মিডিয়া ফোরাম সিলেট বিভাগে। তো আমি এখানে নির্বাচিত প্রধান নির্বাহী, বর্তমানে আমি সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লুর সিলেট বিভাগের প্রধান নির্বাহী নির্বাচিত। কিন্তু বর্তমানে রফিকুল আমিন সাহেব উনি জেল থেকে মুক্তি পাওয়ার পরে আবার কিছুদিন তো ছিল সোশ্যাল মিডিয়ার এই যে সংগঠন ছিল, শাখা সংগঠন সবগুলো কার্যক্রম বন্ধ ছিল। ঠিক আছে, আবার যখন রফিকুল আমিন সাহেব উনি জেল থেকে ছাড়া পাইলেন, এমডি চেয়ারম্যান দুজনে, এখন আবার সোশ্যাল মিডিয়া ফোরাম মেয়ের যে শাখাগুলো আছে সবগুলো এখন আবার কাজ করতেছে। তো আমি সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লুর সিলেট বিভাগের প্রধান হিসাবে এখনো আছি, কিন্তু দেখা যাচ্ছে ওই যারা সোশ্যাল মিডিয়া ফোরামের ব্লু যারা আমরা এই ডেস্টিনি গ্রুপের বিভিন্ন কার্যক্রম বিভিন্ন তথ্য আমরা ডিস্ট্রিবিউটরকে বিভিন্নভাবে পজিটিভ করছি, বিভিন্ন তথ্য দিছি এবং ডেস্টিনি গ্রুপকে আমরা সহযোগিতা করছি। এই যারা নিবেদিত আমরা ছিলাম আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। যারা এই 12 সালের পর থেকে আমরা যে কুশিয়ার গুলা দিছি, এই কুশিয়ার আমরা যারা দিছি এখানে যারা অনৈতিকভাবে বিভিন্ন কমিশন বাণিজ্য করছে এবং রফিকুল আমিন সাহেব এদেরকে নিয়েই সাংগঠনিক কার্যক্রম চালাইছে। আমি জানিও না, হঠাৎ দেখলাম ফেসবুকে একটা যে সিলেট বিভাগের প্রধান
হিসাবে মিসবাউদ্দিন, ঠিক আছে। তো এটা দেখার পরে সিলেট বিভাগের দ্বারা দায়িত্বশীল ছিল ডেস্টিনি গ্রুপের বা সোশ্যাল মিডিয়া ফোরামের যারা কাজ করতো, আমরা একই সাথে সহকর্মী ছিলাম। তো অনেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে আসলে এটা কিভাবে কি হইলো। আমি বলছি যে এটা আমিও জানি না আসলে কিভাবে কি হইলো। তো সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লুর একটা হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লুর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ছিলাম। এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা সম্ভবত কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লুর যে সাবেক প্রধান প্রধান ছিলেন এটা নিয়ন্ত্রণ করে আর কি। তো এখানে অনেকে বিভিন্ন লেখালেখি করছে, ওরা এখানে আসলে এরকম কিছু বলে নাই। পরবর্তীতে আমরা রিসেন্টলি আমরা দেখতে পাইলাম সিলেট বিভাগের মিসবাউদ্দিনকে আহ্বায়ক করে সোশ্যাল মিডিয়া ফোরাম গুলোর কমিটি ওনারা নতুন করে ঘোষণা দিছে আর কি। আগের কমিটি এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো নোটিশ দেওয়া হয় নাই, আমাকেও কিছু বলা হয় নাই, কেন্দ্র থেকে বলে নাই, কেউ কিছু বলে নাই। হঠাৎ দেখলাম ওরা এই কি বলে ফেসবুকে একটা পোস্ট দিছে, একটা কমিটি কয়েকজন সদস্যকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। তো আমি আসলে যে জিনিসটা বলতে চাচ্ছি, আমি যে জিনিসটা দেখছি যে সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লুতে এখন যারা সাংগঠনিকভাবে কার্যক্রম করতেছে, আমরা যারা সত্য এবং ন্যায়ের পথে আছি, যে আপনি তো জানেন যে তিনি গ্রুপ 2012 সালের পর থেকে কোম্পানি ক্রাইসিস শুরু হওয়ার পর থেকে এখানে অনেক অর্থের লেনদেন হয়েছে কুশিয়ারের মাধ্যমে, বিভিন্নভাবে অনেকে কমিশন বাণিজ্য করছে। আর যারা কমিশন বাণিজ্য করছে এখন সাংগঠনিকভাবে তারাই এই কার্যক্রমগুলা করতেছে। আমরা যারা নিবেদিত ছিলাম সত্যিকারে, আমরা চাই ডেস্টিনি গ্রুপ আবার ফিরে আসুক, ব্যবসায়ী কার্যক্রম শুরু হোক, বিনিয়োগকারীদের যে অর্থ ছিল এটা আমরা ফেরত দেই। আমাদেরকে সাইড করে এই যারা কমিশন বাণিজ্যের সাথে লিপ্ত, ওরা হচ্ছে ডেস্টিনি গ্রুপের সাবেক এমডি কারাবুকারী রফিকুল আমিন, ওনাদের অনুসারী আর কি। ওনারা এখন এইভাবে ওনাদের সাংগঠনিক কার্যক্রম ওনারা চালাচ্ছে। তার পরবর্তীতে তো যখন আমরা সোশ্যাল মিডিয়া ফোরামে কাজ করছি, এর পরবর্তীতে আমরা 2016 সাল থেকে এই কুশিয়ার ওই এমডি মহোদয়ের জামিনের বা মামলা মোকদ্দমার খরচপাতি হিসাবে উনি প্রথমে কুশিয়ারের একটা প্রজেক্ট শুরু করছে, আমরা কুশিয়ার দিছি। পরবর্তীতে 2017 সালে উনি আমাদেরকে একটা প্ল্যান দিল, তখন উনি এই অসুস্থতার কারণে পিজি হসপিটালে বা বাডেমে উনি রেগুলারই থাকতো। তো আমরা সোশ্যাল মিডিয়া ফোরামের সংগঠনের কাজে বা ডেস্টিনি গ্রুপের কাজে আমরা ওনার সাথে প্রায় সময় যে যে দায়িত্ব ছিল আমরা যাইতাম, উনি আমাদেরকে দিক নির্দেশনা দিত। তো আমরা ওনাকে তখন 2016 সাল থেকে আর কি, বিশেষ করে আমি বা আমার সাথে যারা সহকর্মী ছিল সোশ্যাল মিডিয়া ফোরামে, আমরা ওনাকে কুশিয়ার দিয়ে আসছি। পরবর্তী 2017 সালের দিকে যেহেতু আমাদের কোনো ব্যবসা ছিল না, এরকম ইনকামই অনেকের ছিল না, অনেকে আমরা ফ্যামিলির থেকে নিয়ে চলতাম, ওইখানে যাই কুশিয়ার দিতাম, ফ্যামিলির থেকে বোঝাইয়া নিতাম আর কি। উনি বললো আপনাদের যেহেতু কোনো ব্যবসা নাই, ইনকাম তো দরকার, আপনারা এইভাবে ডি2কে অ্যাসোসিয়েশন নামে উনি একটা কোম্পানি করলো, ওইটার আরো শাখা কোম্পানি অনেকগুলা করে দিচ্ছে। যেমন আমি এই পারফেক্ট মার্কেটিং ডিস্ট্রিবিউশন লিমিটেড একটা কোম্পানির আমাকে কি বলে আমি একজন পরিচালক হিসাবে এখানে আমি কাজ করছি, আমরা আরজিসি থেকে নিবন্ধন নিয়েছি। আমার যতটুকু মনে পড়ে আমরা 17 জন পরিচালক ছিলাম, আর আরো শেয়ার হোল্ডার 40 বা 38 জন হবে আমাদের মেম্বার কোম্পানি শেয়ার হোল্ডার। হ্যাঁ, এই 38 বা 40 জন হবে, এদের সবাই থেকে 10,000 টাকা করে নেওয়া হয়েছে কোম্পানির আর জিএসসি রেজিস্ট্রেশন। বাবা, আমি যতটুকু জানি 15 থেকে সর্বোচ্চ 20,000 টাকা লাগে একটা কোম্পানির নিবন্ধন করতে, কিন্তু আমাদের সবার কাছ থেকে 10,000 টাকা নেওয়া হয়েছে। 10,000 টাকা করে প্রায় দেখা গেল এখানে কয়েক লক্ষ টাকা শুধু নিবন্ধন ভাবে তুই নিস। আর আমাদের পারফেক্ট মার্কেটিং ডিস্ট্রিবিউশন লিমিটেডের চেয়ারম্যান ছিল কাজী মিজানুর। মানে এই যে 10,000 টাকা নেওয়া হয়েছে, এটা কি কোশেয়ারের বাইরে? কোশেয়ারের বাইরে? হ্যাঁ, এটা কুশিয়ারের বাইরে। এটা বলছে আরজেসির নিবন্ধনের জন্য আমাদের কাছ থেকে 10,000 টাকা করে নিছে। এটা নিয়েছে কাজী মিজানুর রহমান, উনি এই কোম্পানির চেয়ারম্যান ছিল। এমডি ছিল নাজবুল হক খন্দকার, ওনারা সবাই নরসিংদীর। আর
ডিস্ট্রিবিউশন লিমিটেড এর আমি ছিলাম বাহিরের ব্রাহ্মণবাড়িয়া জেলার, এর বাহিরে আরেকজন ছিল সিলেটের, আপনি অবশ্যই ওনাকে চিনেন, হুসাইন আহমেদ। ওই দুইজন ছাড়া সবাই নরসিংদীর ওই আশেপাশে নরসিংদী জেলারই ছিল আর কি। তো ওনারা 10,000 টাকা করে কুশিয়ার না, ওইটা কুশিয়ারের বাহিরে শুধু আরজিসি নিবন্ধনের জন্য আমাদের কাছ থেকে নিয়েছে। তাইলে 37 বা 38 বা 40 জন যদি হয় তাহলে 4 লক্ষ টাকা নিচে, যেখানে 15 থেকে 20,000 টাকা লাগে। এখানে ওরা আমাদের সাথে কিন্তু প্রতারণা করছে। কোম্পানির এই যারা এই দায়িত্ব ছিল, এমডি বা চেয়ারম্যান যখন ছাড়া ছিল, বা ওদের সাথে আরো কয়েকজন ছিল, এখানে আশরাফুজ্জামান তুহিনও ছিল। তো ওইগুলা কি আসলে কাজী মিজানুর রহমান যেহেতু উনি দায়িত্ব নিয়ে করছে, এমডি ছিল উনি করছে, আর আশরাফুজ্জামান 2-3-4 জন ওরা, আর ফিনার ছিল উবাইদুল্লাহ আশরাফুজ্জামান বলতে ওই আশরাফুজ্জামান তুহিন নরসিংদীর। হ্যাঁ তুহিন, হ্যাঁ নরসিংদীর ব্লুর ওই ঢাকা বিভাগের প্রধান নির্বাহী। আর বুঝতে পারছি, কাজী বুঝতে পারছি। মিজানুর রহমান এই কোম্পানিতে মানে আপনার টোটাল বিনিয়োগ কত আছে এই পারফেক্ট মার্কেটিং এ? আমরা তো আসলে বিনিয়োগগুলা তখন দুইভাবে করছি। একটা আমরা সরাসরি পারফেক্ট মার্কেটিং এ ডিস্ট্রিবিউশন লিমিটেডে আমরা বিনিয়োগ করেছি, আর আরেকটা আমরা হয়েছে সরাসরি এমডি রফিকুল আমিনের কাছে আমরা কুশিয়ার বাবদ টাকা দিছি। তবে রফিকুল আমিন সবগুলো আমাদের টাকার কি বলে রিসিট দেয় নাই। কিছু টাকা রিসিট দিয়েছে। উনি যখন অসুস্থ ছিল তখন সারা বাংলাদেশ থেকে আমরা যারা ছিলাম ওনাকে আমরা কুশিয়ার বাবদ যে টাকা দিছি, তখন আসলে কোনো রিসিডই আমাদেরকে দেওয়া হয় না। আর এই টাকাগুলো আমরা দিছি আমাদের, তখন মুশারফ ছিল আমাদের সোশ্যাল মিডিয়া ব্লুর যে প্রধান ছিল, মুশারফ আমাদের নেতৃত্ব ছিল, টাকাগুলা দিছি। তো কিছু টাকা আমরা মুশারফ সাহেবের কাছে দিছি, তখন রফিকুল আমিন সাহেব অসুস্থ ছিল, বারডমে অসুস্থ অবস্থা ছিল, তখন আমরা দিছি। শুধু আমি না, সিলেট বিভাগে আমি আমার সংগঠন থেকে দিছি, কোম্পানির থেকে দিছি, ব্যক্তিগতভাবে দিছি। আর কিছু আমরা প্রায় সময় যখন রফিকুল আমিন সাহেবের সাথে আমরা বাডেন বা পিজিতে দেখা করতে যাইতাম, আর ওনার সাথে দেখা করার আসলে কাজের থেকে বেশি হয়েছিল যারা টাকা দিবে কুশিয়ার তারাই দেখা করতে পারতো। এছাড়া আমরা যারা কাজ করতাম সাংগঠনিক বা কোম্পানির, আমাদের সাথে দেখা করার এই মানে অ্যাপ্রুভাল দিত না বা দেখা করাই দিত না। এখানে যারা দায়িত্বশীল ছিল, বিশেষ করে বিশ্বনাথ পদ্মার, উনি যাইলেই বলতো যে আপনি ক টাকা কুশিয়ার দিবেন বা কজন আসেন ক টাকা কুশিয়ার দিবেন। যারা কুশিয়ারের টাকা বেশি দিবে এক সেকেন্ডে ওদেরকে এই এমডি রফিকুল আমিনের রুমে ঢুকাইয়া দিত, ওই প্রিজন সেলে যে উনি হসপিটালে থাকতো। আর যারা কুশিয়ার কম দিত ওদেরকে সিরিয়াল পরে দিত আর কি। এরকম ভাবে উনি কুশিয়ার বাবদ আমরা ওনাকে দিছি। পরবর্তীতে যখন করোনা শুরু হয়েছে, করোনা শুরু হওয়ার পরে তখন তো আসলে আমরা সরাসরি ওনার কাছে যাইতে পারি না। পরে উনি এই করোনা সম্ভবত প্রথমত রোজার মাসে শুরু হয়েছিল আমার যতটুকু মনে পড়ে। তখন উনি রাত্রে 12টার পরে আমরা তখন সম্ভবত প্রায় 40টার উপরে কোম্পানি ছিল, সেই কোম্পানিগুলোর সাথে উনি আলাদা আলাদা ভাবে জুম কনফারেন্সে উনি আমাদের সাথে মিটিং করতো, সরাসরি রফিকুল আমিন। তখন উনি এই করোনা, উনি তখন এই পিজি হসপিটালে প্রিজন সেলে ছিল আর কি। ওইখান থেকে উনি রাত্রে 12টার পরে আমাদের সাথে জুম কনফারেন্সে উনি কথা বলতো। যখন করোনা শুরু হইলো তখন উনি আমাদেরকে একটা প্ল্যান দেখাইলো, সুপিরিয়র মার্কেটিং নামে উনি আরেকটা কোম্পানি করবে। আর এই কোম্পানিটা হচ্ছে, উনি বলছে ডি2কে অ্যাসোসিয়েশন। ডি2কে অ্যাসোসিয়েশনের পরে মানে উনি এমএলএম আকারে আর কি এই কোম্পানিগুলো আমাদেরকে যে প্রথম ডি2কে অ্যাসোসিয়েশন, আর ডি2কে অ্যাসোসিয়েশনের পরে হয়েছে এমডি চেয়ারম্যানের সেন্টার, এমডি চেয়ারম্যানের সেন্টারের পরে সুপেরিয়র মার্কেটিং এর সেন্টার, এই সেন্টারের পরে গুলা হয়েছে সবগুলা কোম্পানির সেন্টার। এরকম ভাবে ওই কোম্পানির পরে কেউ যদি কোম্পানি করতে পারে ওই তার নিচে এই সেন্টার গুলা হবে। এরকম ভাবে উনি আসলে কোম্পানি আকারে উনি এমএলএম আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা তো আসলে তখন খুবই আবেগপ্রবণ ছিলাম। উনি যাই বলতো আমরা অন্ধ ভাবে বিশ্বাস করতাম। এরকম আসলে বিবেক বিবেচনা বা আমরা এরকম করি নাই। হ্যাঁ, তো তখন উনি আমাদেরকে বললো যে সুপেরিয়র মার্কেটিং এইভাবে আপনারা 100 টাকা দিলে আপনারা 1800 টাকা বছর। তো আমরা তখনই এটা শুনে অনেকেই অবাক হয়েছে। বিশেষ করে আমি বললাম যে
রফিকুল আমিন স্যারকে যে স্যার এটা কিভাবে সম্ভব, এটা তো কোনোভাবেই পসিবল না স্যার। তো উনি বলছে দেখেন শাকিল সাহেব, যেহেতু এখন জুমে বলতাছি সবগুলা তো প্রাথমিকভাবে ধারণা দিচ্ছি, আর যখন করোনা চলে যাবে বা সরাসরি দেখা হয় তখন আমি প্র্যাকটিক্যালে হাতে কলমে দেখাবো কিভাবে আসলে 100 টাকা বছরে 1800 টাকা লাভ দেওয়া যায়। তো উনি তখন শর্টকাটে আমাদেরকে জুম কনফারেন্সে যেটা উনি বুঝাইলেন আর কি, সুপেরিয়র কোম্পানি সেন্টারের নিচে অন্য যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলা থাকবে, অর্থাৎ আমাদের যে যে আমরা সেন্টার যে প্রোডাক্ট সেল করব, যা কোম্পানিগুলো যা হবে, যা ইনকাম হবে, ওই ইনকামের গুলা ধারাবাহিকভাবে এমএলএ সিস্টেম সুপেরিয়র মার্কেটিং এর নিচে থাকবে, এজন্য এটার ইনকাম অনেক বেশি হবে। উনি এই প্ল্যান আমাদেরকে আর কি জুম কনফারেন্সে বলছে। তো তখনই আমরা 100 টাকা 1800 টাকা লাভে, এটা অনেকেই আমরা বুঝে না বুঝে আমরা বিশ্বাস করছি। তখনকার আসলে করোনাকালীন অবস্থা খুবই ক্রাইসিস মুহূর্ত, সবকিছু বন্ধ, সেনাবাহিনী মোতায়েন, জরুরি অবস্থা, বাসা থেকে বের হওয়া জানা। তখন আমি আসলে 2000 টাকা দিছিলাম। তখনকার আমার মাধবপুরে একটা অফিস ছিল, আমার ব্যক্তিগত একটা অফিস। ওই অফিসের কিছু ফার্নিচার চেয়ার বিক্রি করে আমি 2000 টাকা তখন কুশিয়ারের বাবদ আমি দিছিলাম। আর তখন কুশিয়ার যাবত উনি কিছু এজেন্ট নিয়োগ করছে, আর যে এজেন্ট গুলা নিয়োগ করছে বেশিরভাগই লেডি ছিল। যেমন আমি যাকে দিছিলাম আকি হোসেন, উনি আমাদের দৈনিক ডেস্টিনিতে কাজ করত, এবং ডেস্টিনি ওই মহিলা ওমেন্স এর উনি কেন্দ্রীয় সেক্রেটারি বা এরকম একটা ইয়ত আছে, সোশ্যাল মিডিয়া ফোরামে ব্লুতে কাজ করত। তো ওনার মাধ্যমে আর কি আমি এই 2000 টাকা কুশিয়ারের টাকা দিয়েছিলাম সুপেরিয়র মার্কেটিং এ। সুপেরিয়রে 2000 টাকার আগে ডিটুকে অ্যাসোসিয়েটস এর পারফেক্ট মার্কেটিং এ কত টাকা দিছিলেন? পারফেক্ট সম্ভবত আমি সরাসরি পারফেক্ট কাজী মিজানুর রহমান, উনি দায়িত্ব, আমি সম্ভবত 85 থেকে 82 হাজার টাকা পারফেক্ট মার্কেটিং এ আমি কুশিয়ার বাবদ দিছি। আর হচ্ছে আপনার ওইখানে একটা অ্যাসোসিয়েশনও ছিল, ওটা আলাদা, ওই পারফেক্ট একটা সমিতি করছিল, ওইখানে আমরা মাসে 1000 টাকা করে চাঁদা দিতাম আর কি। হ্যাঁ, তারপরে আর তো কি কিছু টাকা আর বেশি সমিতির ব্যাপারটা নতুন জানলাম। মানে পারফেক্ট মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, আবার পারফেক্টের নামে সমিতিও করা হয়েছিল। পারফেক্টের নামে সমিতি করা হয়েছিল, এবং আপনি জেনে অবাক হবেন, মুশারফ হোসেন ওনার কোম্পানির নাম ছিল ম্যাগনিফিসেন্ট মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড। উনি নাইজেলা, ওই যে আমরা আগে ডেস্টিনি পূর্বের যে নাইজেলা, উনি এরকম একটা নাইজেলা নির্দেশ করতো, ওইটাই সেল করতো উনি। এই কি বলে, উনি একটা অ্যাসোসিয়েশন করছিল, ওইখানে উনি মানে শত শত মানুষকে এইভাবে উনি অনেক টাকা নিছে, মাসে 1000 টাকা কইরা, 2000 বা 5000, এক নামে 1000 টাকা আর কি একজনের। উনি ম্যাগনিফিসেন্টের নামও এই একটা সমিতি করছিল, এখান থেকে অনেকের কাছ থেকে এইভাবে টাকা নিছে। মানে যে কোম্পানিগুলা হয়েছিল তখন বেশিরভাগ কোম্পানি আবার দেখা গেল একটা সমিতি আকার, মানে ওদের প্ল্যানটাই ছিল মানে কোনো না কোনো ভাবে টাকা নিবে, নতুন নিত্য নতুন অনেকগুলা ওনারা প্রস্তাবনা নিয়ে আসতো, ধ্যান ধারণা দিত, সমিতি করলে এই সমিতি করলে এটা হবে, কোম্পানি করলে এটা হবে, মানে আবার কখনো দেখা গেল ওনারা ব্যবসা করবে, হ্যাঁ, এরকম বলেও টাকা নিছে। মানে টোটালি এই ডেস্টিনি বন্ধ হওয়ার পর থেকে 2012 সালে টাকা না নেওয়া ছাড়া ওদের কোনো কাজ নাই। ওইখানে যাবেন, কথা বলবেন, সম্পর্ক রাখবেন, শুধু টাকা টাকা দেন। এই এমডি রফিকুল আমিন সাহেবের জামিনের দরকার, টাকা দেন। উনি অসুস্থ হয়েছে, টাকা দেন। হ্যাঁ, আরো কত কিছু পারফেক্ট, ওই যে কোম্পানিগুলো হয়েছে, কোম্পানির শেয়ারের টাকা দিতে হবে, কোম্পানি ব্যবসা করবে, টাকা দেন। মানে শুধু টাকা টাকা টাকা, মানে নাই মানুষ, কত মানুষ স্বর্ণ, এই বিশেষ করে যখন সুপিরিয়র মার্কেটিং এই করোনাকালীন, আমি যতটুকু জানি আমার পরিচিত অনেকেই মহিলা কয়েকজন নিজের গহনা বিক্রি করিয়া টাকা দিছে, মেয়ে বিয়া দিব এই বিয়ার টাকা পর্যন্ত দিছে। কারণ 100 টাকা 1800 টাকা লাভ, পৃথিবীতে এরকম কোনো ব্যবসা আছে কিনা আমার জানা না। আমার তখন এটা একদম অন্তর থেকে আমি বিশ্বাস করি নাই, শুধু ওইখানে কাজ করতাম, সম্পর্ক নষ্ট হবে, একদম দায়িত্বশীল ছিলাম, এই জন্য কষ্ট হইলে আমি তখন 2000 টাকা দিছিলাম। এরকম অনেকই টাকা দিছে, আজ পর্যন্ত 100 টাকা 1800 টাকা কোনো লাভ তো দূরের করা, এগুলা কোনো হদিসই নেই।
তারপরে এখন মানে সাংগঠনিকভাবে এখন তাহলে বা সার্বিক অবস্থাটা কি? মানে এই যে পারফেক্ট মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশনে আপনি টাকা দিলেন, আপনি একজন ডাইরেক্টর পারফেক্ট মার্কেটিং এর। এই পারফেক্ট মার্কেটিং এর কোনো কার্যক্রম, D2K অ্যাসোসিয়েটস এর কোনো কার্যক্রম, সুপারিয়র এর কোনো কার্যক্রম, কোনো কিছুই তো সার্বিকভাবে আমরা দেখছি না। শুধু দেখছি এই যে বিভিন্নভাবে এদিক সেদিক করে প্রোগ্রাম করা হচ্ছে এবং এই ডেস্টিনির নাম গন্ধ না নিয়ে বিভিন্নভাবে অন্যান্য কোম্পানি এবং ওই বিভিন্ন ব্যানার কেন্দ্রিক কাজ হচ্ছে। তাহলে এখন আসলে আপনাদের এই ইনভেস্টমেন্টের সার্বিক আপডেট কি? সর্বশেষ আপডেট কি? এই যে ইনভেস্ট করলেন? জি হ্যাঁ, যখন রফিকুল আমিন সাহেবের আমার ওইখানে যেহেতু কোম্পানিতে দীর্ঘদিন কাজ করতাম সাংগঠনিকভাবে, অনেকে সাংবাদিকতা করতো, আরও বিভিন্ন ব্যক্তিগত সম্পর্ক ছিল, আমি অনেকের সাথে কথা বলছি যে আপনাদের তখন ওই করোনাকালীন অবস্থা বা খুব যখন খারাপ অবস্থা, এমডি চেয়ারম্যান স্যার যখন হসপিটাল থেকে ওই যে জুম কনফারেন্সে মিটিংয়ের কারণে ওনাকে সরাসরি জেলে দিয়ে দিল, তখনকার অনেকেই বলছে যে কোম্পানি আপনার চিন্তা। আমি বলছি এখন তো কোম্পানির কোনো অস্তিত্ব নেই, এটা এখন আসলে আমরা কি করব, ভবিষ্যতে যদি কোনো কিছু হয় তখন ভাবা যাবে, সময় সময় আর কি, এখন আর কি করব। হ্যাঁ, তো আমি কিছুদিন আগে এমডি মহোদয় আসার পর আমি যোগাযোগ করছি আর কি, দেখতেছি বিভিন্ন দিকে আসতেছে আর কি তথ্য যে ওনারা আবার কোম্পানি শুরু করছে বা এরকম কেমনি কি করে যাবে। আবার তখন অনেকের কাছে একটা কথা বলছি যে টাকা কুশিয়ারের টাকা আগে যে বল করছি সরাসরি পারফেক্টকে দিছি, আবার আমরা রফিকুল আহমেদকে কুশিয়ার কিন্তু অনেকে সমন্বয় হয়ে একটা কোম্পানি করছি যে আমরা নিজেরা এখান থেকে ইনকাম করে নিজের একটা কর্মসংস্থান করব, যদি টাকা হয় বিভিন্ন প্রয়োজন হয় যেভাবেই হোক আমি ম্যানেজ করে দিব, সবাই যদি আমরা নিজেরা কোনো ব্যবসা করি, কোনো রফিকুল আমিনের কাছে কোনো টাকা এরকম কিছু দিব না, এটা আমি বলছি। পরবর্তীতে দেখা গেল আমি আশাবন জামান তুহিন সাহেবকে একদিন ড্রিঙ্ক দিলাম যে আপনারা তো এখন দেখলাম সাংগঠনিক কার্যক্রম চালাইছেন, তো আসলে আমি তো যেহেতু সিলেট বিভাগের নির্বাচিত প্রধান নির্বাহী, কই আমি তো কমিটিতে নাই বা আমি তো যোগাযোগ নাই, কিন্তু অনেকের মুখে শুনতেছি আপনারা সাংগঠনিক ভাবে। তখন উনি আমাকে যেটা বললো যে আপনি তো বিতর্কিত, আপনি এমডি রফিকুল আমিনের বিরুদ্ধে কথা বলছেন। আমি তো কথা বলছি ঠিক আছে, এটা তো আমি আর ওনার কাছে তো এত রেগুলার আমরা মধ্যে মধ্যে দেখা করতাম, যারা দায়িত্বশীল ছিল মোশাররফ সাহেব থেকে শুরু করে অনেকের নাম আমি বলতে চাচ্ছি না, ওনারা আমাদের কাছে রফিকুল আমিনের সাহেবের ওনার যে কৃতকর্ম, উনি কি করছে না করছে, এই কথাগুলা উনি আমাদেরকে বলছে। পরবর্তীতে আমরা বুঝে আমরা আসলে ওনার কাছ থেকে আমরা দূরে চলে আসছি, কুশিয়ার দেই নাই বা বুঝতে পারছে যে উনি আসলে আমাদের সাথে প্রতারণা যে করছে, ওইগুলা তো উনারা আমাদেরকে বোঝাচ্ছে। এখন রফিকুল আমিন সাহেব চলে রফিকুল আমিন সাহেবের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে, অনেক নেগেটিভ, অনেক কিছু, অনেক গালিগালাজও করছে। হ্যাঁ, এখন উনি চলে আসছে, আবার উনারা আমাদেরকে ফেলে রেখে উনারা ওনাদের কাছে যায় এখন বালা হয়েছে কাজ করতেছে, কিন্তু ওনারা তো আমাদেরকে ওইটা রাইট। তথ্য দিছে। এই জায়গায় আমি আপনাকে একটা তথ্য শেয়ার করি, জনাব শাকিল হাসান। এই জায়গায় আমি আপনাকে একটা তথ্য শেয়ার করি, আপনার সাথে আমি একমত। মানে যারা এই যে বছর তিনেক আগেও ওই যে কোশেয়ারের টাকা দিয়ে, D2K অ্যাসোসিয়েটস এর টাকা দিয়ে, সুপারিয়রের টাকা দিয়ে ধরা টরা খায়া রফিকুল আমিনরে গালাগালি করছে, উল্টাপাল্টা অনেক কিছু বলছে, আমাদেরকেও অনেক অনেক কিছু বলছে। এরাই আবার দেখলাম এখন ওই যে ওই বৈশাখীতে যায় বা বিভিন্নভাবে দেখা সাক্ষাৎ করে, অথচ এরা কিন্তু এই বছর দুয়েক আগেও এরা কিন্তু আমাদের সামনে, আমার সামনে অনেকে রফিকুল আমিনের ব্যাপারে যা তা কথা বলছে, কিন্তু এখন আবার সব কিন্তু ওই দেখা গেছে যে আবার ফুল টুল দিয়ে আবার এখন কিন্তু ঠিকই প্রোগ্রাম করতেছে। আপনার সাথে আমি একমত। জি জি, প্লিজ কন্টিনিউ করেন। জি জি জি। পরবর্তীতে তো ওই যে এরপরে তো আপনার যখন কুশিয়ার বাবু টাকা দিলাম পারফেক্ট হইলো, পরবর্তীতে উনি এই বাজার করেন .com নামে অনলাইন একটা প্ল্যাটফর্ম নিয়ে আসছে। ওইখানে আমি যতটুকু জানি সর্বশেষ সম্ভবত 84,000 বা 85,000 নিবন্ধিত, মানে আমরা যারা কাস্টমার নিবন্ধন আমরা করছিলাম 5,100 টাকা করে আমরা নিবন্ধন, মানে একটা সেন্টার আমরা নিছিলাম, অনেকে একাধিক সেন্টারও আমরা নিছি আর কি। হুম, তো ওইটাও বাজার উনি বাজার বুঝাইছে বাজার যে বাজার করেন ডট কম, বাজার করেন .com পারপাসেও কি আবার টাকা দিছেন? হ্যাঁ হ্যাঁ, ওইখানে তো টাকা দিছি, বললাম না, ও তখনকার যাই হয়েছে টাকা না ছাড়া কোনো কথাই নাই, শুধু টাকা টাকা। তখনকার আমরা সেন্টার প্রতি সম্ভবত 5,100 টাকা করে নিত। তারপরে আমরা পারফেক্ট মার্কেটিং ডিস্ট্রিবিউশনের
ব্যানারে তখন ওই D2K অ্যাসোসিয়েশন হইলো এই মাদারবোর্ড, তারপরে পারফেক্ট এরকম ভাবে অনেক শাখা ছিল। ওইটার থেকে ওরা যে ব্যবসা করছে বাজার করে .com অনলাইন একটা প্ল্যাটফর্ম নিয়ে আসছে, কিছু প্রোডাক্ট ছিল। আমরা টাকা দিছি ঠিকই, মাসের পর মাস আসলে প্রোডাক্ট পাই নাই। ঠিক আছে, অনলাইনে টাকা কাটতে নিত ঠিকই, কিন্তু প্রোডাক্ট ছিল না। পরে ওইখানে আমরা সেন্টার কিনছি, প্রোডাক্টের জন্য টাকা দিছি, ডুরা আরডিসি আইআরডিসি এগুলো আমরা তখনকার আমরা এখানে আমরা বিনিয়োগ করছি, টাকা দিছি। ওইখানে শুধু টাকা টাকা, খালি বিনিয়োগ দো, টাকা দাও। পরবর্তীতে D2K অ্যাসোসিয়েশনের কোটি কোটি টাকা, আপনি চিন্তা করেন একটা সেন্টারের ভ্যালু যদি 5,100 টাকা হয়, আমার সম্ভবত মনে পড়ে 84 বা 85 হাজারের নিচে হইব না সেন্টার, শুধু বিজনেস সেন্টার। তাহলে 5,100 টাকা করে হইলে এখানে কোটি টাকা হয়। তারপরে ডুরা আরডিসি আইআরডিসি, মানে কয়েক হাজার ডুরা আরডিসি আইআরডিসি আমরা আনছি, 30,000 50,000 60,000 এরকম। আর জেলা ভিত্তিক ছিল, বিভাগ ভিত্তিক ছিল, এরকম আবার বিএনজিসি দিন আরো অনেকগুলো ছিল। এগুলা অনেক টাকা, শত শত কোটি টাকা দিয়ে এই টাকাগুলো কোথায় গেলো? কোনো প্রোডাক্ট নাই। কয়েকদিন কয়েকটা প্রোডাক্ট দিছে, আমাদেরকে বোঝাইছে। তারপরে পারফেক্ট মার্কেটিং এর ডিস্ট্রিবিউশন সহ অন্যান্য D2K অ্যাসোসিয়েশনের যে যে শাখা যে কোম্পানিগুলো ছিল, ওই কোম্পানি থেকে রফিকুল আমিন একটা কোমলমতি সুমতি একটা বাসমতি ক্যাটাগরির একটা ধান বীজ নিয়ে আসছে। আমরা ওনার কাছে 2,000 টাকা কেজি এই বীজ কিনে নিয়ে আসছি। উনি আমাদেরকে চাষ করাইছে। আমার পারফেক্ট কোম্পানিতে একটা প্রজেক্ট ছিল, আমার যতটুকু মনে পড়ে তখনকার আমি 40,000 না 30,000 টাকা ধান বীজ কিনা বাবদ সোহানুর রহমান নামে একজন আমাদের সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লুর কেন্দ্রীয় একজন লিডার ছিল, ওনার বাড়ি সম্ভবত উত্তরবঙ্গে। ওনার কাছে আমি ঝিনাইদহ মিরপুর ঝিনাইদহ হ্যাঁ ঝিনাইদহ, ওনার কাছে আমি মিরপুর আনচার অফিসের এখানে আমি ওনাকে সম্ভবত 30,000 না 40,000 টাকা, এটা আমার নিজের টাকা, ওই আমার পারফেক্ট কোম্পানিতে বলছে যে আপনি এখানে এই টাকাটা লাগবে, আপনি দেন। পরে আমি ওই কাজী মিজানুর রহমান বলছে, আমি সোহানুর আচ্ছা রহমান আচ্ছা, কাছে। এখানে একটা কোয়েশ্চেন করতে চাই। অফিসিয়াল বিজনেস যে কোনো বিষয়, এক কোম্পানি আরেক কোম্পানিকে টাকা তো দিবে ব্যাংক টু ব্যাংক, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, আপনারা হাতে হাতে দিলেন কেন? এগুলোর তো কোনো ডকুমেন্টস নাই। না, এগুলো আমরা বলতাম যে আমরা ব্যাংকের মাধ্যমে দেই, তখন বলছে দেখেন একটা কোম্পানির পরিচালক বা একটা কোম্পানির অডিট আসবে, অনেক কিছু আছে, এগুলা পরবর্তী আইনগত বিভিন্ন সমস্যা হবে। আর বিশেষ করে আমি কোম্পানির বিভিন্ন হিসাবের কথা, যখন কোনো প্রোগ্রাম হইতো, অনুষ্ঠান হইতো, যে আসলে খরচা আমরা টাকা দিছি, কত টাকা দিছি বা কত খরচা হয়েছে, বা কোন প্রজেক্টে কতটুকু, আমাদের একটা বেকারিও করছিল, এরকম কিছু ছোট ছোট কিছু ব্যবসাও শুরু করছিল, এগুলো আসলে লাভ লসের কি হিসাব, এগুলা বললে অনেকেই আমারে বলতো ওই অন্য জেলার লোক নিয়ে আসে ঝামেলা করতে, মানে অনেকেই প্রতিবাদ করতে, এটা মানে বিরোধিতা করতো আর কি। এরকম ওইখানে কোনো হিসাব চাওয়া দরকার। মানে ওই যে এই হিসাব চাইলেই আপনাদেরকে বলতো বিতর্কিত, বা হিসাব চাইলেই বলতো নেগেটিভ কথা বলে। জি জি, হ্যাঁ হ্যাঁ, ওইটা অনেকে ওইটা নিয়ে খুব মানে ইউই করতো, এই যে বাহিরের একজনকে নিয়ে আসছে আমাদের মধ্যে জামালা করার জন্য। আর এগুলা যারা বলতো, যতটুকু জানছি দেখছি, পরবর্তী আমরা বুঝতে পারছি যে ওরা কমিশন বাণিজ্য করে। কারণ কোনো ইনকাম না, চলে কি, বউ বাচ্চা আছে, ফ্যামিলি আছে, ওরা কিভাবে চলে? কোনো ইনকাম না। আমরা তো যাই করছি কোনো না কোনো ভাবে বৈধভাবে আমরা কিছু ইনকাম করছি, আসা যাওয়া করছি, সময় দিছি, শ্রম দিছি, এখানে অর্থ নিছি। ইনকাম ছাড়া ওইখানে কিভাবে আসে? ঠিক আছে, বা ওদের ফ্যামিলিও চলে কিভাবে? তখন এরা যে কুশিয়ার দিতাম, বা বিভিন্ন কোম্পানি, ওই যে বললাম নিবন্ধন বাবু আরজিসি থেকে 10,000 টাকা করে নিচ্ছে জনপ্রতি, যেখানে 15 থেকে 20,000 টাকা একটা কোম্পানি নিবন্ধন করতে লাগে, ওইখান থেকে কয়েক লক্ষ টাকা নিয়ে নিছে। এভাবে বিভিন্ন ভাবে ওনারা এইভাবে কমিশন বাণিজ্য করছে, আমাদের সাথে প্রতারণা করছে। আর রফিকুল আমিনের কথা কি বলবো, উনি এই ধান বীজ 2,000 টাকা করে দিছে আমাদেরকে। পারফেক্ট মার্কেটিং থেকে আমরা জমি চাষ করছি, এবং কি আমি সিলেট জেলার সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার আমি কি বলে হুসেন আহমেদ, ওনার যে উপজেলা ছিল নবীগঞ্জ, ওই নবীগঞ্জ পর্যন্ত আমরা ধানের প্রজেক্ট করছিল, ওইখানে আমি একাধিকবার পরিদর্শনে গেছি। হ্যাঁ, তো আমরা প্রথমে ধান বীজ ফলাইছি। আমরা এই তখনকার এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন এই প্রো বিসি সম্ভবত ছিল, উনি এসে আমাদেরকে মাতাব সেন্টারের যে কনফারেন্স রুমে উনি আমাদেরকে কৃষি বিষয়ে পরামর্শ দিত, যে কোম্পানিগুলো ছিল আমরা দায়িত্বপ্রাপ্ত, আমি এখানে মিটিং এ অ্যাটেন্ড করতাম।
প্রায় সময়। তো উনি আমাদেরকে পরামর্শ দিত ধানগুলো আমরা কিভাবে বীজ তৈরি করব, কিভাবে এগুলা দিত। পরবর্তীতে আমরা প্রথম বীজ তৈরি করছি, এগুলা রফিকুল আমিন আমাদের কাছ থেকে কিনা নিছে 1000 টাকা কেজি, কিন্তু শুধু মৌখিক আর একটা লিখিত সাদা কাগজে একটা রিসিপ্ট দিছে এত টাকা। বীজ কিন্তু ওনাকে আমরা দিয়ে দিছি, উনি আমাদেরকে কোনো টাকা দেয় নাই। এক, তার পরিবর্তিতে অনেক কি বলছে যে শুধু শুধু অত বীজ করছি, এত বীজ তার প্রয়োজন মানে হবে না, মানে এখন মানে আমরা মানে রফিকুল আমিনের কাছ থেকে আপনারা রফিকুল আমিনের কাছ থেকে আপনারা বীজ নিছেন কি টাকা দিয়া? হ্যাঁ টাকা দিয়ে 2000 টাকা কেজি বীজ আমরা যতটুকু আচ্ছা, তার মানে করছি। রফিকুল আমিনের কাছ থেকে আপনারা টাকা নিছেন, বীজ নিছেন টাকা দিয়া, কিন্তু পরবর্তীতে বীজ বিক্রি করছেন কৃষিবিদের কাছে, কোনো টাকা পান নাই। না কৃষি না, আমরা উনার মাধ্যমে উনার কাছে আমরা গেছি, উনি বিভিন্ন মাধ্যমে বলছে ইমুক জায়গা ও উনি নিয়ে যাবে বা আপনারা পৌঁছায় দেন, এই নেন রিসিট এত টাকা, ঠিক আছে রিসিট দিয়ে দিছে, টাকা টোকা কিছু দিনে উনি এগুলা ঠিক জেলও থাকি বা ওই জেলও না বলতে উনি এই পিজিতে বা বাডমে থাকি উনি এগুলা কাজগুলা করছে। ওনার তার দালাল বা সিন্ডিকেট অভাব নাই, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ আছে, উনি এগুলা করছে। পরবর্তীতে যখন বীজ উনি বলছে আর বীজের প্রয়োজন নাই, অনেক বীজ হয়েছে, এখন চাল উৎপাদন করব, চাল বাহিরে রপ্তানি করব, অনেক এটা লাভবান প্রজেক্ট। পরবর্তীতে আমরা চাল উৎপাদন করছি, ওইটা ফসলও অনেক বেশি হইতো, এবং আমরা যে অনেক মানুষ আমাদেরকে পাগল বলতো যে ধান বাংলাদেশ হবে না, অনেক নেগেটিভ অনেক কিছু বলতো। তবে এটাতে আমরা সফল হয়েছিলাম, ধান আসলে অনেক ভালো ফলন হইতো। তার পরবর্তীতে দেখা গেল আমরা ভালো ধানও ফলাইছি, চালও হয়েছে। হ্যাঁ, এই চাল আমি নিজেও আইনা খাইছি, মার্কেটিং করছি, অনেক চাহিদা ছিল বাংলাদেশেই। কিন্তু দেখা গেল এই চালও আমরা করে উনাকে দিয়ে দিছি, উনি আবার এগুলো আমাদের মাধ্যমে মার্কেটিং করাইতে আমি নিজেও কিনেছি। আমি কিন্তু আমি বলতে আমার কোম্পানি পারফেক্ট ওনার কাছে বেচে। এই যে পারফেক্ট যে এগ্রো, এটা কিন্তু আলাদা আবার একটা প্রজেক্ট ছিল, ওইখানে আবার আলাদা বিনিয়োগ। ওই যে বললাম 30,000 না 40,000 টাকা সোহানুর রহমানকে দিছিলাম, ওইটা কিন্তু আলাদা, ওইখানে আবার আমাদের বিনিয়োগ করা রাখতো, সমিতিতে আচ্ছা, বিনিয়োগ করা এখানে রাখতো আমি বেকার। আমি একটা তথ্য জানতে চাই জনাব শাকিল হাসান। যেমন এই সোহানুর রহমান সোহান যার কথা বললেন, উনি তো গোল্ড মাইন মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড এর সাথে আছেন বা ছিলেন, আর আপনি তো পারফেক্ট মার্কেটিং এর সাথে। তো এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যে আপনারা যে ইনভেস্ট করলেন, এই যে এটার রিটার্ন থেকে শুরু করে সব বিষয়ে তো এখন কোনো ধরনের সমাধান তো এখন সম্ভবত নাই। তো এই ক্ষেত্রে আপনারা মানে আপনাদের এই আপডেট কি সর্বশেষ? না আমি গোল্ড মাইন বা উনি কোম্পানির নামটা আমি ভুলে গেছি, ওনাকে আমরা গোল্ড মাইন, দিছিলাম ওনার কোম্পানির নাম গোল্ড মাইন মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, ঝিনাইদহের সোহানুর রহমান সোহান। জি জি, ওনার কাছে বীজের দায়িত্বটা সম্ভবত ছিল, বীজের টাকার জন্য এটা দিছিলাম আমরা আর কি, হয়তো বা উনি নিয়ে আবার এমডি স্যারের কাছে দিয়ে দিছে, মানে উনি কোনো না কোনো মাধ্যমে এগুলা কাজ করাইতো রফিকুল আমিন আর কি। তো তো এইভাবে চাল দিয়ে দিল, আর কিছু নাই। তারপরে তো ডিটুকে অ্যাসোসিয়েশন বন্ধ হয়ে গেল, উনি জেলও চলে গেলেন, আজ পর্যন্ত এগুলার কোনো হদিস নাই। রফিকুল আমিন সাহেব জেল থেকে আসছেন, বৈশাখী টিভিতে গেলেন, বৈশাখী এই মানে মস্তান টাইপের লুক টুক নিয়ে মানে প্রথমে উনি বৈশাখীতে চলে গেলেন, কি জন্য গেছেন এটা আমার আজকে আজ পর্যন্ত আমি এটা বুঝতে পারতেছি না। উনি সেদিন একটা আমি টক শোতে দিলাম, উনি প্রশ্ন করা হইলো উপস্থাপক যে আপনি বৈশাখী টেবিল কি কইছে, যে না আসলে বৈশাখী টেবিল তো আমি কোনো মালিকানা বা ইয়েতে না, এটা ডেস্টিনি গ্রুপ বা ডেস্টিনি 2000 লিমিটেড। আমি তখনকার ওই আমাকে সম্পাদক দেওয়া ছিল, এখন তো আমি ওইখানে কোনো দায়িত্ব বা কিছুই নাই। দেখেন উনি বলতেছে কিছুই নাই, আবার উনি বৈশাখী টেবিল কনফারেন্স রুমে প্রতিনিয়ত উনি যায় মিটিং করতেছে, ওনার লোকবল নিয়ে উনি মাহতাব সেন্টারে যাচ্ছে, তারপরে আবার রিসেন্টলি উনি আলী সেন্টার যাবে, যে আলী সেন্টার দখল করবে। কি একটা অবস্থা! আমরা যে এত টাকা দিলাম, এত শ্রম দিলাম, এত মেধা দিলাম, উনি আমাদেরকে দেখতেছে না, এবং যারা ওনার দালালি করছে, ওনার প্রতারক চক্র, ওনার থেকে বিভিন্ন কমিশন বাণিজ্য করছে, এই কয়েকটা মুষ্টিমেয় লোকই ওনার সাথে এখন আছে। বিগত কিছু গেল থাকাকালীন অবস্থা ও এই লোকগুলা আমাদের কাছে রফিকুল আমিনের বিভিন্ন বাটপারি প্রতারণা কেমনি কি করছে, ওদের সাথে কি নির্যাতন করছে, বিভিন্ন ভাবে নির্যাতন বলতে শারীরিক না, মানসিক ভাবে আর্থিক প্রতারণা করছে, এগুলা ওনারা বলতো, যাতা গালিগালাজ করতো। এই লোকগুলা এখন আবার ওই যে রফিকুল আমিন আসছে,
যখন বললাম জেলও ছিল বা এই বারডেমে উনি অসুস্থ ছিল, আমরা অনেক টাকা দিছি, আমরা হিসাব চাবো। হ্যাঁ, এখন উনি এই ওই ব্যক্তিগুলো এখন আবার রফিকুল আমিনের কাছে যায় তেলবাজি করতেছে। এখন আবার দেখলাম রাজনীতি আম জনতা পার্টিও করছে, কারণ রফিকুল আমিন তো বিশেষ করে যখন কুশিয়ার নিচে ডিটুকে অ্যাসোসিয়েশন করছে, সুপারিও মার্কেটিং করছে। হ্যাঁ, ওই বিভিন্ন মহিলাদেরকে লাগাইছে, এখন আর দেখে কোনোভাবে আর টাকা নিতে পারতেছে না। হ্যাঁ, এই তারপরে এখন আমার যতটুকু ধারণা, বাংলাদেশে তো রাজনীতি যারা করে, যারা রাজনীতি তো জানেন, এখানে কমিটি বাণিজ্য হয়, এই কি বলে, এরপরে মনোনয়ন বাণিজ্য হয়। এই জন্যই আমার যতটুকু ধারণা, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট যতটুকু আমি এই দেখছি, আমার মনে হয় উনি এই জন্য এখন একটা রাজনীতি দল করছে। উনি জেল থেকে আইসা উনি স্ট্রিট কার্ড বলছে যে আমি মার্চ থেকে বিনিয়োগকারীদের টাকা ফেরত দিব। উনি এখন বলতেছে যে আমি টাকা কিভাবে ফেরত দিব, হাইকোর্ট ভোট গঠন করে দিছে, ওই ভোট টাকা দিব। উনি যখন বলছে, উনি কি তখন জানতো না হাইকোর্ট ভোট দিছে? হাইকোর্ট একটা ভোট গঠন করে দিছে। উনি জেলও থাকতে বিভিন্ন ভাবে বাধা প্রদান করছে, ওই ভোটকে এখনো বাধা প্রদান করতেছে, এখন আবার রাজনীতি দল করতেছে। টোটালি একমাত্র ডেস্টিনি ষড়যন্ত্র, একমাত্র রফিকুল আমিনের কারণে ডেস্টিনি গ্রুপও ধ্বংস হয়েছে। পরবর্তী সময়ে 2012 সালের পর থেকে আমাদের কাছ থেকে উনি যে প্রতারণা করে যে টাকা যে বাণিজ্য করছে, ওইটাও আমাদেরকে জীবন শেষ করে দিছে। এরকম অনেক, মানে আমার পরিচিত অনেক কলিগ ছিল, অনেক মেয়েরা ছিল, ওদের বিয়ার টাকা পর্যন্ত উনি কুশিয়ার বাবদ নিয়ে গেছে আমার চোখের সামনে। অনেকেই গেছে স্যারের সাথে দেখা করার জন্য যে স্যার আমার তো বিয়ে ঠিক করছে ফ্যামিলি ভাবে, তখন উনি বলছে এই আর কয়েকটা দিন পরে বিয়ে করেন, আমার কাছে অনেক ছেলে আছে, আমি মাল্টিপারপাস থেকে 2 কোটি 3 কোটি 5 কোটি টাকা লোন দিব আপনাকে বিনা সুদে। আমার চোখের সামনে, একদম স্টিল না, আমার চোখের সামনে উনি বার্ডেন বা পিজিতে এগুলা কথা বলছে, এবং আমার চোখের সামনে অনেক মেয়ে থেকে এইভাবে করে উনি অনেকের কাছ থেকে কিন্তু পুষিয়া নিছে। উনি কতটুকু নিষ্ঠুর হইলে এই কাজগুলা করতে পারে। অনেকে বিয়ের কথা, বিয়ে ঠিক করছে ফ্যামিলি, উনি পর্যন্ত বিয়েটা, এখনো অনেকে আছে এরকম, এখনো পর্যন্ত বিয়ে করে না, একটা মেয়ে বিয়ে করে নাই, ফ্যামিলি থেকে বিচ্ছুতি, এত কষ্টে মানবতাহীন ভাবে জীবনযাপন করতেছে, একমাত্র রফিকুল আমিনের এই ধান্দায় পড়ে। তো এখন মানে এই যে সর্বশেষ আমি একটা টকশোর ব্যাপারে আপনার সাথে একটু আলোচনা করতে চাই। আপনি আসলে যা, যা বললেন বা আমরা যা, যা দেখতেছি এই কথাগুলো কিন্তু আসলে নতুন না। এটা অনেক আগে থেকেই হয়ে আসছে, যেটা আমাদের ৩ জন প্রতিষ্ঠাতা পরিচালক গত ২৫ তারিখে একটা জুম মিটিং করলেন। এখানে আমরা এমন কিছু তথ্য পেলাম যেগুলো অবাক করার মতো। এই মিটিংটা আপনি শুনেছেন কিনা আমি জানি না। এখানে ওনারা যেই কথাগুলো বলেছেন রফিকুল আমিনের ব্যাপারে, আসলে এরপরে আমরা আসলে পুরো ক্লিয়ার যে ডেস্টিনির সার্বিক কার্যক্রম এবং সবকিছুর ক্ষেত্রে মূলত সব জায়গাতেই এই নোংরা ষড়যন্ত্র এবং পেছন থেকে যত ধরনের কলকাঠি নেড়ে প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে বন্ধ করে রাখা মূল কাজটা করেছে রফিকুল আমিন। তো এই যে তাদের এই বক্তব্য আপনি শুনেছেন কিনা আমি জানি না। যদি শুনে থাকেন, আমাদের ৩ জন ফাউন্ডার ডিরেক্টর জনাব সাইদুর রহমান, জনাব মেজবাউদ্দিন স্বপন এবং জনাব গফরানুল হক যে কথাগুলো বলেছেন, এগুলোর ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? একজন বিনিয়োগকারী হিসেবে আপনার এই ব্যাপারে একটি বক্তব্য আশা করছি। না, আসলে ওনারা তো যা সত্যি তাই বলছে। আমরা তো আসলে অনেক অনেক কিছুই জানতাম না, অনেক কিছুই বুঝতামও না, অনেক কিছু বুঝতাম না, এটা সত্য, অনেক কিছু জানতাম না। আর আসলে ব্যক্তিগতভাবে আমিই বলি, কারণ উনি আমাদেরকে যে প্ল্যান প্রোগ্রাম দেখাইছে, আমাদের মধ্যে একটা লোভ কাজ করছে, একটা সরলতা কাজ করছে, একটা অন্ধ একটা বিশ্বাস বেশিরভাগ আমাদের মধ্যে, কি বলে, লোভের চেয়ে সবচেয়ে বেশি কাজ করছে, যেটা একটা অন্ধবিশ্বাস। হ্যাঁ, এরপরে দেখেন, আমি দৈনিক দৃষ্টিনি, আমার জীবনে সাংবাদিকতা শুরু করি দৈনিক, আমরা কিন্তু দৈনিক দৃষ্টিনিতেও কিন্তু আমরা টাকা দিছি, দৈনিক দৃষ্টিনও চালু রাখার রাইট। জন্য আমরা টাকা দিছি। আজ পর্যন্ত আমরা যারা নিবেদিত ভাবে তখন দৈনিক দৃষ্টিনি চালু রাখার জন্য আমরা টাকা দিছি। হ্যাঁ, এখন আমাদের কিন্তু কোনো খবর নাই। যারা তখনকার বিরোধী করছে দৈনিক ডেস্টিনি পত্রিকার, এখন ওরা ডেস্টিনির উপসম্পাদক, এই সেই বিভিন্ন কার্যকলাপ
করতেছে এবং এখন মিডিয়া দিয়েও কিন্তু ওরা কাঠ বাণিজ্য আরো বিভিন্ন মাল্টিমিডিয়া আরো অনেকগুলা নিয়োগ দিচ্ছে। মানে উনি এই রফিকুল আমিন বলতেছে আমি ডেস্টিনির পত্রিকারও কিছু না, সাবেক আমি সম্পাদক ছিল ডেস্টিনি বৈশাখী টিভি ডেস্টিনি গ্রুপের, এটাতে এখন কিছু না, আবার সব ওনার কথাই হচ্ছে, উনি সব করতেছে। সর্বশেষ আমরা ওই যে আলিস সেন্টার দখলের একটা ব্যাপার আমরা দেখছিলাম, যেটা আপনি নিশ্চয়ই এটাও দেখছেন। তো এই সার্বিক প্রেক্ষাপট এবং সবকিছু মিলে এখন নতুন হাইকোর্ট অ্যাপয়েন্টেড যে বোর্ড, সেই বোর্ডের কার্যক্রমও আমরা দেখলাম। এখন আবার সবকিছু মিলে এই যে আপনাদের এই বিনিয়োগ, এই সার্বিক প্রেক্ষাপট সবকিছু মিলে আপনার আসলে চাওয়াটা কি? আপনি এখন ডেস্টিনির সার্বিক প্রেক্ষাপটে সর্বশেষ কোন অবস্থায় আছেন এবং আপনার চাওয়াটা কি? আসলে আমি একজন বিনিয়োগকারী হিসাবে তো আমি চাই আমরা যে কুশিয়ার বাবদ দিছি বা ডেস্টিনি 2000 লিমিটেডে আমরা যে বিনিয়োগগুলো করছি বিনিয়োগের টাকাটা আমরা ফেরত চাই। এবং আমরা যে কুশিয়ার বাবদ যে টাকাগুলো দিচ্ছি যাদের কাছে দিছি এখন ওদের কারোর সাথে যোগাযোগ নাই, ওরাও যোগাযোগ করে না, আমরা আসলে যোগাযোগ করতে পারতাছি না। বিভিন্ন মাধ্যমে কথা বলে ওরা হচ্ছে বিরোধী শক্তি, আমরা নাকি বিশেষ করে আমি বা আমরা যারা রফিকুল আমিনের বিরুদ্ধে কথা বলছি আমরা হচ্ছে বিরোধী শক্তি। আমি না ফারফেটের সাথে এরকম কোনো যোগাযোগ করলে ওরা বলে আপনার ফারফেটের এখন কিছু না, অথচ টাকাও দিছি, এই টাকা দিয়ে দিছি, যত টাকাই দিছি, হ্যাঁ ওই টাকাগুলার কি হবে? হ্যাঁ ওইটা কোনো কিছুই না। আমরা হচ্ছে এখন ডেস্টিনির বিরোধী শক্তি। তো আমি চাই আপনার মাধ্যমে আজ এই অনুষ্ঠানে এই ডেস্টিনির যারা বিনিয়োগকারী, আমরা যারা বিনিয়োগ করছি আমাদের বিনিয়োগ টাকাটা আমরা ফেরত চাই আর কি, বর্তমান যে হাইকোর্টের যে বোর্ড আছে এই বোর্ডের মাধ্যমে। আর আরেকটা বিষয় আমি কিন্তু কিন্তু বলি, এখানে বর্তমান এখানে এখানে একটা বিষয় আমি সর্বশেষ আমাদের এই যে ফাউন্ডার ডিরেক্টরদের একজন জনাব সাইদুর রহমান সহ অনেকের বক্তব্যে যেটা শুনলাম, এই যে কোষের বাবদ যে টাকা উঠানো হয়েছে, এইখানে জি আইনগতভাবে মানে প্রক্রিয়া মেনটেন করে এবং বোর্ড রেজুলেশন করে কোনো কিছু মেনটেন করে টাকা উঠানো হয় নাই। যার কারণে ওই ফাউন্ডার ডিরেক্টরদের বক্তব্যে যেটা উঠে আসছে, ওনারা তো এই রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছেন না বা নিবেন না। তো সেই ক্ষেত্রে এইখানের আর্থিক যে লেনদেনের কথা আপনি বলছেন, কোশেয়ারের ব্যাপার যেটা, এটার রেসপন্সিবিলিটি ওনারা না নিলে তাহলে এখানে আইনগতভাবে আপনারা তো এই বোর্ডকে তো আপনারা বলতেও পারবেন না টাকা ফেরতের কথা। কারণ এই বোর্ডের স্বাক্ষরিত কোনো টাকা তো তারা নেয় নাই। সেই হিসেবে তাদের কাছে কিভাবে টাকা চাইবেন? না, ওই আমি টাকা তো সব বলতেছি আপনারা দুই দিছেন হাজার অন্যভাবে। জি 2012 সালে বিনিয়োগের যে টাকাটা ওই টাকাটা আমরা বর্তমান হাইকোর্টের যে বোর্ড যে গঠন করে দিছে ওই বোর্ডের কাছের থেকে চাচ্ছি। আর জি। 2012 সালের পর থেকে আমরা বিভিন্ন কুশিয়ার বিভিন্ন ভাবে যে প্রলোভন দেখায় যে টাকা নিচ্ছে ওই টাকাটা উদ্ধারের জন্য আমরা বর্তমান বোর্ডের সহযোগিতা চাচ্ছি এবং যারা টাকাটা নিছে ওনারা আমাদেরকে যেন, যারা বিনিয়োগ করছে এই টাকাটা ওনাদের সহযোগিতার মাধ্যমে আমরা যেন টাকাটা উদ্ধার করতে পারি, এই সহযোগিতা আর কি আমরা বর্তমান বোর্ডের কাছে চাচ্ছি। আমি অনেকের সাথে কথা বলছি যে আমরা যে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করছি কুশিয়ার দিচ্ছি ওইগুলা কি আমাদের কি হবে, ওনারা তো কোনো জবাব দিচ্ছে না। আমরা প্রয়োজনে আমরা এই আইনগত ব্যবস্থা নিব, আমাদের কাছে কিছু ডকুমেন্টও আছে আর সাক্ষী প্রমাণও আছে, দিছি তো এটা সত্য, এটা সবাই জানে এবং তখনকার মিডিয়াতে এটা প্রচারও হয়েছে যে উনি যে কুশিয়ার। এবং উনি রিসেন্টলি একটা টকশো তো বলছো যে আমি আমার ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে মাত্র একটা সাদা একটা কাগজে এরকম ভাবে একটা রিসিপ্ট দিয়ে আমি এইভাবে কুশিয়ারে টাকা নিছি। উনি কিন্তু এটা স্বীকারও করছে কিছুদিন আগে একটা টক শোতে, সম্ভবত চ্যানেল আয়ে, জি, টু জি, টু জি। দা পয়েন্ট। তো এখন মানে আইনগত ব্যবস্থা আপনার মতো করে আরো অনেকেই নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে যেমন ধরেন মানে হাইকোর্ট নিযুক্ত বোর্ড, তারা তো টাকা নেয় নাই। অতএব তাদেরকে আইনগতভাবে আপনারা ধরতেও পারতেছেন না। আবার যাদের মাধ্যমে টাকা দিছেন, তারাও এই টাকার কোনো সুরাহার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ইভেন যারা এই মুহূর্তে টাকার খোঁজ খবর নিচ্ছে আপনার মতো, যারা এই টাকার খোঁজ খবর নিচ্ছে এবং এই টাকার কি হবে, কি হইছে, এই কথা যারা বলতেছে, যারাই এই ধরনের উচিত কথা বলতেছে, তাদেরকেই ডেস্টিনি বিরোধী বলে প্রচার করে, তাদেরকে বিতর্কিত ব্যক্তি বলে প্রচার করে, তাদেরকে সাইড করে দিচ্ছে। শুধু আপনি একা নন, এরকম আরো অনেকের সাথে আমার যোগাযোগ হয়। তাদের বক্তব্য হলো এটা যে আমরা যখনই কোশেয়ারের হিসাব চাই, আমরা যখনই বলি যে অমুক কোম্পানিতে এত টাকা দিলাম, আমার কোম্পানিতে আমি ডাইরেক্টর ছিলাম এত টাকা দিলাম,
আমার এই টাকার হিসাব কি, তখনই তাদেরকে সাইড করে দিয়ে নতুন নতুন ব্যক্তিদের সাথে এখন আবার যোগাযোগ করা হচ্ছে। এই ব্যাপারে আপনার কোনো ধারণা আছে কি জনাব শাকিল হাসান? জি হ্যাঁ, এই ব্যাপার আমার অবশ্যই ধারণা আছে, যেহেতু আমি ওদের বিরোধী শক্তি বলে ওরা আমাকে প্রচার করতেছে, ওদের সাথে এরকম নাই। তবে আমার এখনো বিভিন্ন কোম্পানিতে আমার অনেক কলিগ, আমার বন্ধু, আমার অনেক সহযোগী, অনেক কাছের মানুষ আছে বিশ্বস্ত, ওরা আমাকে সর্বশেষ যে তথ্যটা দিছে, আমি পারফেক্ট মার্কেটিং ডিস্ট্রিবিউশন লিমিটেডের কথা, আমি যে আমার যে কোম্পানি করছিলাম ওইখানে আমি কুশিয়ার বাবদ বা টাকা বিনিয়োগ করছি একজন পরিচালক হিসেবে, ওনারা এখনো কুশিয়ার বাবদ ওরা প্লাট কিনবে, বিভিন্ন প্লাট কিনবে, এজন্য ওরা কুশিয়ারের টাকা এখনো নিচ্ছে। এখন নতুন নতুন আবার পরিচালক বা বিভিন্ন শেয়ার হোল্ডার ঢোকাচ্ছে নতুন করে। আগে যারা ওই হিসাব নিকাশ আমরা চাইতাম ওদেরকে সাইড করে দিছে, আমাদেরকে বিরোধী বলে ডেস্টিনিয়ার আমরা বিরোধী, এখন আবার নতুন করে ওনারা টাকা নিছে এবং আমার কাছে কিছু তথ্য প্রমাণও আছে। ওরা গ্রুপ মিটিংও করে এবং ওরা ফ্ল্যাট কিনবে বলে অনেক লাভ টাভ দেখাচ্ছে, এখন আবার টাকা নিচ্ছে। অনেকে আবার বলতেছে যে স্যার আসলে টাকা এখন দিব কি না, এখন কি করবো, আগে তো এত টাকা দিছে, আগের টাকারই কোন আগের টাকার হিসাব চাইলেই ওনারা ওনাকে ওই গ্রুপ থেকে বের করে দিচ্ছে। এরকম এটা হচ্ছে সর্বশেষ আমার কাছে যেটা আপডেট তথ্য আর কি। কোনো টাকা কুশিয়ারের কোনো হিসাব চাইলেই ওই গ্রুপ থেকে বের করে দিচ্ছে। এখন তার আসলে এরকম স্টিল নাও কোনো মিটিং হয় না, বেশিরভাগ ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন অনলাইন ভিত্তিক যে মিটিং গুলা হয় ওইগুলা করে। টাকা চাইলেই বা আমরা যে আগে টাকা দিছি ওইটার কি হবে হিসাব নেই এগুলা বললেই মিটিং থেকে ওনা থেকে ব্লক করে বা লিভ বের করে দিচ্ছে। এবং নিত্য নতুন অনেকের কাছ থেকে এখন আবার কুশিয়ার বাবদ টাকা নিচ্ছে, নতুন কোম্পানি আরো নতুন শেয়ার হোল্ডার নিবে, পরিচালক নিবে, এরকম ভাবে টাকা নিচ্ছে আর কি। তো অনেকেই আমার সাথে ওই পারফেক্ট কোম্পানিরও অনেকেই যোগাযোগ করছে, এর বাহিরেও অনেক কোম্পানির যোগাযোগ করে যে আমরা দিয়ে টাকা পয়সা দিছি, আমাদের কি করণীয়, আমাদের তো মেমোরেন্ডামও আছে, আমরা এই যারা পরিচালক আমরা ন্যূনতম 5 লক্ষ টাকা শেয়ার করছি, অনেকে অনেক বেশি টাকাও দিছে, অনেকে দেখা গেল অনেক মহিলা ছিল এই আমি বিশ্বাস করতো না, অনেক বুঝাই টুজায় টাকা নিয়ে আসে, এখন পর্যন্ত কোনো হদিস নাই, মানে অনেকের একদম নিঃস্ব হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো আসলে আমরা দেশবাসীর কাছে আপনার মাধ্যমে জানাতে চাই, যারা এখনো রফিকুল আমিনের দালালি করতেছে, আমি ওদেরকে সতর্ক করে দিচ্ছি, ওরা যেন মানুষের জীবন মানুষে নিয়ে যেন আর প্রতারণা না করে, এবং যারা সহজ সরল, হ্যাঁ, নিবেদিত ভাবে কোম্পানিতে ছিল এখনই আছে বা নতুন করে অনেকের কাছ থেকে ওনা কুশিয়ার বাবদ বা বিভিন্ন প্রলোভন দেখায় টাকা নিচ্ছে, আপনারা ওদেরকে কোনো টাকা দিবেন না, আপনারা সতর্ক থাকবেন। আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করতেছি। ফ্ল্যাটের ব্যাপারটা ঠিক বুঝলাম না। ফ্ল্যাট বলতে কোথাও তো কোনো ফ্ল্যাট ট্যাট নাই। ফ্ল্যাট বিক্রি করে টাকা নিচ্ছে বলতে এটা বুঝলাম না। এটা আবার কোন ধান্দাবাজি? ফ্ল্যাট কিনবে, বিভিন্ন বিল্ডিং এর ওরা ফ্ল্যাট কিনবে কোম্পানি থেকে, এর জন্য এখন আবার কুশিয়ারে টাকা নিচ্ছে। কোথায় কোথায় ফ্ল্যাট কিনবে? কোন জায়গায় ফ্ল্যাট কিনবে? এটা তো আসলে যতটুকু আমাকে বলছে, অনেকে কিছু স্ক্রিনশটও পাঠাইছে যে এই দেখেন মিটিং গ্রুপে দিছে, এই আমার কোম্পানি থেকে ফ্ল্যাট কিনবে, আবার আপনারা এত তারিখের থেকে এত তারিখের মধ্যে এত টাকা দেন, এত তারিখে এত টাকা। আপনি চাইলে আমার কাছে স্ক্রিনশটও আছে, আমি আপনাকে পাঠাই দিতে পারবো। মানে ওনারা নতুন করে আবার টাকা নিছে, ওনারা বিল্ডিং এর ফ্ল্যাট কিনবে, অনেক লাভ টাভ দেখাচ্ছে, এই আর কি। তো অনেকে জানতে চাচ্ছে আসলে কি টাকা দিব কি না, বা আগের টাকারই হিসাব পাই না, ওইগুলা বললে আবার অনেকে বেরও করে দিচ্ছে। আবার অনেকে আছে যে আসলে দেখি ওনারা কতটুকু আগায় বা কি করে না করে, এই আর কি। মানে ওই যে ফ্ল্যাট, এই মানে বিল্ডিং করবে না ফ্ল্যাট কিনবে? আপনাকে পুরা বিষয়টা আপনাকে ক্লিয়ার করেন নাই কেউ? না, ওনারা পুরা বিল্ডিং তো আর এই মুহূর্তে সম্ভব না, ওনারা প্লট কিনবে আর কি। ধরেন 20 লাখ 40 লাখ টাকা এরকম যে প্লট আছে, ওনারা এগুলা কিনবে আর কি, কিনে আবার বেশি টাকা সেল করবে, এরকম ওদের কাজ হইলে তো একটার পর একটা দান্ডা, বিভিন্ন নতুন প্রজেক্ট। এই প্রথমে ডিটুকে অ্যাসোসিয়েশন করলো, পারফেক্ট মার্কেটিং করলো, এভাবে অনেক কোম্পানি করলো, পরে পারফেক্ট সমিতি করলো, পরে পারফেক্ট এগ্রু করলো, পারফেক্ট বেকারি করলো, মানে একটার পর একটা করতে আছে। এখন আবার হ্যাঁ, এটা আপনি যে হ্যাঁ, এখন আমার স্ক্রিনশটটা মনে পড়ছে, ওইটা বলা আছে পারফেক্ট, ওরা আবার ইয়ে করতেছে, পারফেক্ট কি বলে ডেভেলপার করতেছে।
ওইখানে আবার পুষিয়ে দিতে, ওরা বিল্ডিং করবে, হ্যাঁ বিল্ডিংই করবে, পারফেক্ট ডেভেলপার করতেছে ওরা, এই আর ও কি। আচ্ছা আচ্ছা। এটা চাইলে আমার কাছে এটা ডকুমেন্ট আছে, আমি আপনাকে পাঠাই দিতে পারবো। ওকে, আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। আসলে সবকিছু আপনার কাছ থেকে কথাবার্তা শুনে যা বুঝলাম যে পূর্বের বিনিয়োগের কোনো হিসাব বা কোনো সমাধান তো নাই, বরং নতুন ভাবে আরো বিভিন্ন ভাবে বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন প্রজেক্টে টাকা তোলার ধান্দাবাজি এটা চলতেই আছে। তো আপনার অর্থের বিপরীতে আপনার প্রত্যাশা তো পূরণ হয় নাই। তো আপনি আপনার এই বিনিয়োগের টাকা ফেরতের ব্যাপারে আইনগত পদক্ষেপের কথা বলছেন বা সার্বিক প্রেক্ষাপটই বলছেন। তবে হাইকোর্ট হাইকোর্ট নিযুক্ত বোর্ডে যারা আছেন ওনারা কিন্তু জি ডেস্টিনি 2000 লিমিটেডের বাইরে কোনো দায় নিবেন বলে আমার মনে হয় না। অতএব আপনাদের মনে হয় এই ব্যাপারে আরেকটু সচেতন হওয়া উচিত। জনাব শাকিল হাসান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই, এটা দায় ওরা তো নিবে না জানি, আমি বলছি আমরা যদি আইনগত কোনো ওই ব্যবস্থা নেই, ওনারা আমাদেরকে যে নিয়ে বিশেষ সহযোগিতা করে, দায়িত্ব ওরা নিবে না বা এটা প্রশ্ন ওঠে না। ওনাদের কাছে টাকা দেয় নাই, ওনার কোনো তখন অথরাইজও ছিল না তখনকার, সম্ভবত হাইকোর্টের যে বোর্ড গঠন করার আগেই আমরা এই কার্যক্রমগুলো করছি, টাকাগুলা দিছি আমরা রাইট, রাইট। কোনো টাকা আইনগত। পয়সার বেশিরভাগ টাকা পয়সা লেনদেন হইছে ওই 20 সালে তলবি সভা হাইকোর্ট বোর্ড টোড হওয়ার আগেই। টাকা পয়সার বেশিরভাগ জি জি লেনদেন হইছে বোর্ড টোড হওয়ার আগেই। হ্যাঁ, 21 বা 22 সাল সর্বশেষ, মনে 22 সালের প্রথম দিকে, এরপর আর এরকম ভাবে টাকা টুকা সবাই দেন আর কি। তো আমরা চাচ্ছি আইনগত কোনো ব্যবস্থা নিলে ওনারা যেন আমাদেরকে সহযোগিতা করে, এটা আর কি। জি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তো আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আপনার এই বক্তব্যটা আমরা আমাদের ডেস্টিনির মালিক পক্ষের কাছে তুলে ধরতে চাই। হাইকোর্ট নিযুক্ত বোর্ডের ডাইরেক্টরদের কাছে তুলে ধরতে চাই যে যারা এভাবে আর্থিকভাবে প্রতারিত হয়েছেন, তারা আইনগতভাবে কোনো ব্যবস্থা নিতে গেলে একজন বিনিয়োগকারী, ডেস্টিনির একজন ডিস্ট্রিবিউটর হিসেবে আপনাদের কাছ থেকে সহযোগিতা ওনারা আশা করছেন। আশা করি মালিক পক্ষে যারা হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডে আছেন এবং এর বাইরে যারা শেয়ার হোল্ডার হিসেবে ডেস্টিনির কার্যক্রম চালুর জন্য কাজ করছেন, আশা করি আপনারা এই প্রতারিত ব্যক্তি যারা আছেন তাদেরকে আইনি ব্যাপারে যদি কোনো প্রয়োজন হয় আপনারা সহযোগিতা করবেন আশা করছি। সবশেষ প্রশ্ন দিয়ে শেষ করে দেব জনাব শাকিল হাসান। এই ডেস্টিনি জি 2000 লিমিটেডের সার্বিক কার্যক্রম, ব্যাংক অ্যাকাউন্ট, ট্রেড লাইসেন্স, এমএলএমএল লাইসেন্সের জন্য আবেদন থেকে শুরু করে সমস্ত বিষয় প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং স্টেটমেন্ট চালুর মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম শুরুর একেবারে দ্বার প্রান্তে আমরা। অলরেডি একটা স্টেটমেন্ট জেনারেটও হয়েছে এবং কিছু বিষয় আমরা দেখতেও পারলাম। তারপরেই দেখলাম যে ষড়যন্ত্র করে আলিস সেন্টার দখলের একটা অপচেষ্টা চালানো হয়েছিল। যদিও তারা তাদের এই অপচেষ্টা সফল হয় নাই। তো সবকিছু মিলে ডেস্টিনি এখন চালুর একেবারে দ্বারপ্রান্তে। আমাদের ফাউন্ডার ৩ জন ডিরেক্টর গত প্রোগ্রামেও সেটি বলেছেন। তো ডেস্টিনি চালুর ব্যাপারে আপনার প্রত্যাশা কি? ডেস্টিনি 2000 লিমিটেড চালুর ব্যাপারে আপনার প্রত্যাশা কি? আমি তো আসলে আলি সেন্টারে মধ্যে মধ্যে কোম্পানির যে মিটিং গুলা হয় ওখানে আমি যাই, সরাসরি যাই, শুনি বিভিন্ন লিডার যারা আছে বা দায়িত্বশীল যারা আছে ওদের কাছ থেকে সর্বশেষ আপডেট তথ্যগুলা নেই। তো আমরা চাচ্ছি ডেস্টিনি গ্রুপের ব্যবসায়িক শুরু হওয়ার মাধ্যমে বিনিয়োগকারীদের টাকা এবং যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সবগুলা যদি উন্মুক্ত করে দেয়, ব্যবসাগুলা করার জন্য যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি সহযোগিতা করে, তা এরই মাধ্যমে আমরা ডেস্টিনির যে বিনিয়োগকারীদের টাকাও বর্তমান বোর্ড ফেরত দিতে পারবে এবং যারা দীর্ঘদিন যাবত ওইখানে অপেক্ষা করে আছে যে ডেস্টিনি কার্যক্রম আবার শুরু করবে, ওনারা ব্যবসা করবে বৈধভাবে। আমি চাই দ্রুত যেন বর্তমান বোর্ডের আন্তরিকতা এবং সরকারের সহযোগিতা যেন দ্রুত ব্যবসায়িক কার্যক্রম শুরু হয় এবং কোম্পানির বিনিয়োগকারীদের টাকা যেন ফেরত দিতে পারে, এই আশা আমি বর্তমান বোর্ডের কাছে রাখতেছি। ধন্যবাদ। শেষ বিবিধে একটা বিষয় জানতে চাওয়া। একজন বিনিয়োগকারী হিসেবে আপনি বাকি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, ডেস্টিনির ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটরের উদ্দেশ্যে যদি একজন বিনিয়োগকারী হিসেবে আপনার কিছু বলার থাকে। তো আমি ডেস্টিনির ৪৫ লক্ষ বিনিয়োগকারী যারা আছে ওদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যেহেতু সরকার এবং হাইকোর্ট একটা বোর্ড গঠন করে দিছে, এই বোর্ডের মাধ্যমেই আমরা কোম্পানির সর্বশেষ আপডেট তথ্যগুলা নিব। আমরা বিভিন্ন মাধ্যমে বা সরাসরি অফিসে গিয়ে বা যে কোনো মাধ্যমে যে কোনো আমরা সঠিক তথ্যগুলা নেই এবং আমরা বোর্ডকে সহযোগিতা করি, বোর্ডের সাথে থাকি। আর
যে প্রতারক যে চক্র, দালাল চক্র, প্রতারক চক্র, ওদের কাছ থেকে যেন আমরা দূরে থাকি, এবং আর যেন কেউ 1 টাকা যেন কোনো কোম্পানিতে না দেয়, যেন কোনো কি বলে এখনো যেন প্রতারণার শিকার না হয়। বিশেষ করে এই প্রতারক চক্ররা বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যবসা করবে, বিভিন্ন প্রলোভন দেখায়, এখনো মানুষের কাছ থেকে ওরা লক্ষ কোটি টাকা নিয়ে নিচ্ছে। ওদের থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন। আমি আজকে একটা জিনিস যেটা বুঝতে পারছি, আমরা যে টাকা দিয়েছি আসলে ওই টাকার কোনো হদিসই নাই। এই নর্মাল একটা স্লিপ আমাদেরকে, সাদা কাগজ একটা ধরাই দিচ্ছে, ওইটা আমরা আসলে আইনগত ব্যবস্থা নিলেও কতটুকু কি কি হবে এটা আমরা জানা নাই। তো এইভাবে আপনারা কেউই এরকম বোকামি করবেন না, আপনারা সবাই সতর্ক থাকবেন এবং বর্তমান বোর্ডকে সহযোগিতা করবেন, যেন ব্যবসায়িক কার্যক্রম শুরু হলে আমরা দ্রুত ব্যবসা করতে থাকি, এবং যে যে তথ্যটা জানবেন, যারা ডিস্ট্রিবিউটার আছে, ওই তথ্যগুলো সবার মাধ্যমে আপনারা ছড়াই দিবেন। এই আমার বিনিয়োগকারীদের কাছে আমার আহ্বান। ধন্যবাদ জনাব শাকিল হাসান। প্রায় দীর্ঘ 1 ঘন্টা সময় আপনি আজকে আমাদের প্রোগ্রামে দিয়েছেন। তো আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনার মতো এরকম আরো অনেকেই যারা প্রতারিত, তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করছেন। আমরা ধীরে, ধীরে আরো অনেককে এইভাবে ধারাবাহিকভাবে নিয়ে আসবো। তো আমরা আশা করছি আপনি অতীতে যেই বিনিয়োগ করেছেন ডেসটিনিতে, সেই বিনিয়োগের টাকাগুলো হাইকোর্ট নিযুক্ত বোর্ডের মাধ্যমে যথাযথ পদ্ধতিতে আমরা ফেরত পাবো ইনশাআল্লাহ। তবে ২০১২ পরবর্তী সময়ে যে ইনভেস্টমেন্ট আপনি করেছেন, এই কোশেয়ার বা এই বিভিন্ন এই প্রকল্প ভুয়া এবং প্রজেক্ট যে প্রকল্প ৳১০০ ৳১৮০০ এই সেই হাবিজাবি যা, যা আছে, এগুলোর ক্ষেত্রে আসলে কতটুকু সমাধান আপনি পাবেন এটা আসলে আমরা সন্দিহান। তবে আমরা প্রত্যাশা করছি যে এই ব্যাপারেও যদি আইনি কোনো পদক্ষেপ আপনি নিতে চান, সেক্ষেত্রে আশা করছি আমাদের সংশ্লিষ্ট অথরিটি আপনাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করবে এবং আপনারা যারা প্রতারিত গত ১ যুগে এই বিভিন্নভাবে বিভিন্ন ভুয়া প্রজেক্টে এই ধরনের উদ্ভট কাল্পনিক প্রজেক্টে শুধু টাকা দিয়েই গেছেন। যার কোনো ফিডব্যাক বা এগুলার কোনো আ সুষ্ঠু সমাধান এখনো পাননি। আপনারা আইনি সহায়তার ক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট অথরিটির সহযোগিতা পাবেন। আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের বিশেষ করে ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম এবং ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীল যারা আছেন, ওনাদের কাছ থেকেও আমরা এ ব্যাপারে সার্বিক সহযোগিতা আশা করছি। আর আমিও ব্যক্তিগতভাবে আপনাকে বলব যে আইনি যেকোনো সহযোগিতার জন্য আপনি হাইকোর্ট নিযুক্ত বোর্ডের দায়িত্বশীল যারা আছেন, শেয়ার হোল্ডার যারা আছেন, এর বাইরে ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের যারা আছেন, এক্সিকিউটিভ ফোরামের যারা আছেন, ওনাদের সাথে যোগাযোগ করলে আপনি হয়তোবা আরো বেশ কিছু আ সমাধানের পথ পেতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আশা করব আপনার আ ভবিষ্যতে এইভাবে আর কোনো ব্যক্তি আপনার মতো করে প্রতারিত হবে না এবং ডেস্টিনি 2000 লিমিটেড যে মূল কোম্পানি খুব দ্রুততম সময়ে চালু হওয়ার মাধ্যমে প্রতারক চক্রের সকল অপতৎপরতা এবং সমস্ত কিছু বন্ধ হবে এবং সুষ্ঠু এবং সঠিক তথ্যগুলো পাওয়ার মাধ্যমে বিনিয়োগকারীরা সচেতন হবে। তো আজকের এই প্রোগ্রামে আপনার অনেকগুলো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং বিনিয়োগকারীদেরকে সতর্ক করার ক্ষেত্রে অনেকগুলো তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। এইজন্য আপনার প্রতি ধন্যবাদ জানিয়ে সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ আপনাকে।